শুনেছি প্রতিটি মেয়েরই শ্বশুরবাড়িতে প্রথম দিন অন্যরকম এক দুনিয়ায় পদার্পণের সমান মনে হয়। এই দিনে একদিকে যেমন নিজ পরিবার ছেড়ে আসার বেদনা কাজ করে, ঠিক তেমনি আরেক দিকে কাজ করে স্বামীর হাত ধরে নতুন ঠিকানায় প্রবেশ করার আনন্দ। এসব বিষয় নিয়ে আমার ততটা ধারণা নেই। মায়ের কাছে যেটুকু শুনেছি সেটুকুই জ্ঞানের ভাণ্ডারে সীমাবদ্ধ। মায়ের ভাষ্যমতে আর 5টা মেয়ের এই সময়টায় ভীষণ নার্ভাস লাগে। সেই সাথে শ্বশুরবাড়ির লোকেদের সামনে অতিমাত্রায় ভদ্রতা দেখাতে হয়। যেমন ধরা যাক, আপনি একজন রোবট। আপনাকে গৃহে প্রবেশের উদ্দেশ্যে এগোতে বলা হলে তবেই আপনি এগোবেন। তার 0.01 সেকেন্ড আগে নড়চড় করলে প্রথম দিনই আপনার ভালো বউ হবার তকমাটা শ্বশুরবাড়ির লোকেদের সামনে উবে যাবে। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো না হওয়ায় ঘরে প্রবেশের ধারাটাও ভিন্ন হওয়াটা স্বাভাবিক ছিল। তবুও তাতে কিন্তু নামক কঠিন শব্দটা জুড়ে দিতে বরাবরই আমার অবদান সর্বপ্রথম। এবারও হলো তাই। আমি যখন নিবিড় ভাইয়ার কোলে ঝুলে গেইটের সামনে দাঁড়িয়ে, তখন কলিং বেলে চাপ দেয় নিত্য আপু। একবারের পর দুবারের মাথায় তোড়জোড় করেই দরজা খুলে দেয় একজন স্টাফ। আমি তখন স্বাভাবিক থাকার চেষ্টায় ব্রত। স্টাফ যখন চেঁচিয়ে বড় স্যার বলে শ্বশুর মশাইকে ডেকে পাঠায়, তখন আমার অবস্থা আরও এক ধাপ বেড়ে গিয়ে করুণ থেকে করুণতর পর্যায়ে পৌঁছায়। সদ্য বিবাহিত ছেলের কোলে চেনা সেই মুখ দেখে অনেকটা ভিমরি খেয়ে যান মিস্টার সাদনান। অবাক করা সেই বড় বড় চোখ দুটো নিয়ে যেই না জিজ্ঞেস করেন, এসব কি নিবিড়? অমনি হরহর করে পেটে যেটুকু হজম হবার জন্য খাদ্যদ্রব্য অবশিষ্ট ছিল তার সবটাই বের করে ফেলি আমি। ইচ্ছাকৃত নয়, বমি যে হবারই ছিল। আমি জানতাম হবেও, ব্যাস ওয়াশরুমে পৌঁছানো পর্যন্ত আটকে রাখতে চাইছিলাম। কিন্তু তার আগেই নিবিড় ভাইয়ার কোলে অবস্থান করা কালীন যে এমন নোংরা একটা পরিস্থিতির সৃষ্টি হবে তা জানতাম না। আমি ফুটবল চোখে ঘোলাটে পরিবেশটা বোঝার চেষ্টা চালালাম। বমিতে শুধু নিবিড় ভাইয়ার পাঞ্জাবিই নয়, ভেসে গেছে চকচকে ফ্লোরটাও। নিত্য আপু আর রাহিত ভাই, তাদের দুজনের মুখভঙ্গি সপ্তম আকাশ থেকে হাড়গোড় ভেঙ্গে পাতালে নেমে যাওয়ার মতন। শ্বশুর মশাইয়ের চোখ আপাতত রসগোল্লা। আমি চরম অনুতপ্ত হয়ে নিবিড় ভাইয়ার মুখের দিকে তাকালাম। উনার চোখে মুখে বিরক্তি বলতে যেই ভাবমূর্তি আছে তার বিন্দুমাত্র ছিটেফোঁটাও আবিষ্কার করতে ব্যর্থ হলাম। আমার কাছে হঠাৎ করেই মনে হলো নিবিড় ভাইয়া বদলে গেছেন। তারপর আরেকটু ভেবে বুঝলাম, আসলে তিনি বদলাননি। হয়তো আমার অবস্থান উনার কাছে বদলে গেছে। মানুষটা কি তবে নিজের স্ত্রীকে সবটা উজাড় করে ভালো রাখতে চেয়েছিলেন? আজ যদি আমি উনার বউ না হতাম তবে কি যারা এই স্থানে বাস করত, ওকেও কি এভাবে কোলে করে এনে বাসায় ঢোকাতেন নিবিড় ভাই? যারা বমি করে উনার গা ভাসিয়ে দিলে কি উনি এভাবেই শান্ত চোখে চেয়ে থাকতেন? প্রশ্নগুলো একের পর এক উদয় হতে থাকল। তবে উত্তরের পাতাটা বরাবরের মতো ফাঁকাই মিলল। নিবিড় ভাইয়া শান্ত চোখে চেয়ে স্টাফের উদ্দেশ্যে বললেন, এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। জি স্যার। একবাক্যে নিবিড় ভাইয়ার কথা মান্য করে পানি আনতে দৌড় লাগাল স্টাফ। নিবিড় ভাইয়া আমায় সোফা পর্যন্ত নিয়ে গিয়ে নামিয়ে দিলেন। ইশারায় চুপ থাকতে বলে বাবার উদ্দেশ্যে বললেন, এত অবাক হওয়ার কিছু নেই বাবা, ও তোমার বৌমা, তোমার ছেলের বউ। কোনো এলিয়েন নয়। মিস্টার সাদনান আরেক দফা ধাক্কা খেলেন। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, বৌমা মানে? নিবিড় এসব কি হচ্ছে? আজকে ইভেন্টের ওসব নিউজ তাতে দেখালো তুমি মেয়েটাকে নিজের ওয়াইফ হিসেবে পরিচয় করিয়েছ, আর এখন ওকে নিয়ে বিয়ের পোশাকে। মানে কি এসবের? তুমি কি সত্যি সত্যিই ওকে বিয়ে করে ফেলেছ?
নিবিড় ভাইয়া চোখের পলক ফেলে সম্মতি জানালেন। স্বাভাবিক গলায় বললেন, ইয়েস, ইউ আর রাইট। মিস্টার সাদনান ছেলের দিকে একরাশ অবিশ্বাস নিয়ে তাকালেন। তারপর হঠাৎ করেই নিত্য আপু উনার কাছাকাছি গিয়ে দাঁড়াল। কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলল হয়তো। বাবা মেয়ের মাঝে 2 মিনিটের মতো কানাকানি চলল। চোখের সামনে যেটুকু দেখতে পেলাম সেটুকুতে বুঝলাম হয়তো আগে থেকেই তাদের মাঝে আমায় নিয়ে মোটামুটি রকমের ধারণা ছিল। নিবিড় ভাইয়া যখন আমায় কাছে এসে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিলেন তক্ষুনি উচ্ছ্বাসিত গলায় বলে উঠলেন, শ্বশুর মশাই। নিবিড়, বাবা বুকে আয়। এতদিনে একটা কাজের কাজ করেছিস তুই। এ কথা বলেই এক প্রকার দৌড়ে নিবিড় ভাইয়াকে জড়িয়ে ধরতে এগিয়ে এলেন মিস্টার সাদনান। আমার মতো নিবিড় ভাইয়াও চরম অবাক হয়ে বাবার কাণ্ডকারখানা দেখতে লাগলেন। দুজনের মাঝেই দূরত্ব যখন 1 ইঞ্চির মতো তখনই ব্রেক কষে ছিটকে সরে দাঁড়ালেন মিস্টার সাদনান। নাক কুচকে ছেলের গায়ের পোশাকের দিকে তাকালেন। বললেন, আবু নিবিড়, তোর পাঞ্জাবিটা চেঞ্জ করা দরকার। বাপ ছেলের মাঝে দূরত্বের সৃষ্টি করছে এই পাঞ্জাবি। আর বৌমা, তোমার শরীর তো ভালো নেই। নিবিড়, এক কাজ কর, তুই বৌমাকে ঘরে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনো। আজ আমি ভীষণ খুশি। কে কোথায় আছো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আজ মিষ্টি আমি খাবই। কিন্তু বাবা, তোমার ডায়াবেটিস? নিত্য আপুর প্রশ্নে দায়সারাভাবে উত্তর দিলেন মিস্টার সাদনান। আরে রাখো তোর ডায়াবেটিস, একদিন মিষ্টি খেলে কিচ্ছু হবে না। আর এই নিবিড়, আজ থেকে তোকে আর কখনো তুমি তো কখনো তুই করে ডাকব না। আজ থেকে তুই ফিক্সড। বাপ ছেলের মাঝে ঘনিষ্ঠতা বাড়াতে হবে, বুঝলি? হা। নিবিড় ভাইয়া মুখটা বাঁকা করে শব্দ করলেন। কপালে উনার কনফিউশনে ভরা ভাঁজ। বাবা ছেলের এমন হতবাক রূপ দেখে ঘর কাঁপিয়ে হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, ওমন হা করে কি দেখছিস? যা বৌমাকে ঘরে নিয়ে যা। ঈশস মেয়েটা কি পরিমাণ অসুস্থ হয়ে গেছে। পেটে কিচ্ছু নেই। যা যা জলদি যা। আবো, হ্যাঁ বাবা, যাচ্ছি। কোনো রকমে জবাব দিয়ে নিবিড় ভাই আমার ফ্যাকাশে মুখটার দিকে তাকালেন। সোফা থেকে আবারও কোলে তুলে নিয়ে বলে উঠলেন, যা হচ্ছে চুপচাপ দেখে যাও। কেন হচ্ছে সেই প্রশ্ন করে ব্রেইনে চাপ ফেলো না। আমি নিজেও বুঝতে পারছি না বাবার ঠিক কি হয়েছে। নিবিড় ভাইয়া আমায় দ্রুত ঘরে নিয়ে এসে পা দিয়ে দরজা চাপিয়ে দিলেন। আবারও ধাপ গেলে এগোতে নিতেই মৃদুস্বরে বললাম আমি, হয়েছে আর নিয়ে যেতে হবে না। নামিয়ে দিন আমায়। নিবিড় ভাইয়া থমকালেন। 2 সেকেন্ডের মতো ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভেবে নিয়ে আবারও হাঁটা ধরলেন। তারপর মস্ত সেই রুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুমের সামনে এনে নামালে আমায়। দ্বিধান্বিত গলায় বললেন, একেবারে শাওয়ার সেরে বের হও। ভেতরে গিজার লাগানো আছে। মাথাটা বামদিকে কাত করে ঠিক আছে বোঝালাম আমি। দরজা খুলে ভেতরে ঢুকতে নিতেই আবারও পিছুডাক কানে এলো, অনন্যা। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। ইশারায় জিজ্ঞেস করলাম, আবার কি? নিবিড় ভাইয়া একবার আমায় আগা থেকে গোড়া পর্যবেক্ষণ করে নিয়ে জিজ্ঞেস করলেন, একা পারবে তো? তুমি কিন্তু অনেক উইক। জোরপূর্বক হেসে জবাব দিলাম, আমি বাচ্চা নই যে সামান্য গোসলটাও করতে পারবো না। তখন শরীরটা একটু বেশিই খারাপ লাগছিল, এখন ঠিক আছি। এত বেশি চিন্তা করবেন না। সাবধানে। আমি পলক ঝাপটে সম্মতি জানালাম। বিনিময়ে নিবিড় ভাইয়ার চোখে অন্যরকম এক ছায়ার প্রতিচ্ছবি দেখতে পেলাম।
যেই ঘন পল্লব বেষ্টিত চোখ দুটোয় গভীর মায়া জড়িয়ে থাকে, এই গভীর মায়ার সাগরে ভেসে বেড়াতে দেখলাম নিজেকে। নিশ্চিত নই, হয়তো ভুল দেখছি। শুধুমাত্র নিজের স্ত্রী বলেই হয়তো এতটা যত্ন, আমায় নিয়ে এতটা চিন্তা। আমার জায়গায় অন্য মেয়ে হলেও নিশ্চয় এতটাই অ্যাটেনশন পেত, বা তার থেকেও বেশি। কে বলতে পারে? আমি আর ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলাম না। আপাতত এই মাখামাখি সংক্রান্ত বিষয়টা দ্রুত পরিষ্কার করতে হবে আমায়। নিজের কাছেই একমার্কা ফিলিংস আসছে, সেখানে নিবিড় ভাইয়া যে কিভাবে এতটা স্বাভাবিক, আল্লাহ মানুন। আমি পৃথিবীর এমন এক দুর্লভ প্রাণী যে কিনা অচেনা বাসস্থানে গোসলের জন্য কাপড় চোপড় ছেড়ে স্রেফ টাওয়েল নিয়ে ওয়াশরুমের ঢুকেছি। বলতে গেলে টাওয়েল নিয়েও ঢুকিনি, ভেতরেই রাখা ছিল। বমিতে ভেসে যাওয়া শাড়ি তো গোসলের সময়ই ভিজিয়ে ফেলছি। এখন বের হব কি করে? আমি তো বাসা থেকে কোনো ড্রেসও নিয়ে আসিনি। হায় আল্লাহ, এই সামান্য কমন সেন্সগুলো কেন থাকে না আমার মাথায়? ভেতরে ঢোকার সময় অন্তত সাদা বিলাইটাকে জিজ্ঞেস তো করতে পারতাম। নিশ্চয় কোনো না কোনো ব্যবস্থা করতেন উনি। উফ অফ, এখন কি করব আমি? আর যাই, এভাবে টাওয়াল গায়ে জড়িয়ে তো আর বের হওয়া যায় না। ঘরটা নিত্য আপুর হলেও একটা কথা ছিল, না জানি ভেতরেই বসে আছেন নাকি উনি। আচ্ছা, নিত্য আপুর যেকোনো একটা ড্রেস পরে নিয়েও তো অন্তত বের হওয়া যায়। ভেতর থেকে নিবিড় ভাইয়াকে কি বলবো নিত্য আপুকে ডেকে দিতে? এর থেকে বেশি আর কিছু ভাববার ক্ষমতা ছিল না আমার, যার দরুন সর্বশেষ পথটা বেছে নিয়েই ওয়াশরুমের দরজা হালকা করে খুললাম আমি। পুরো ঘরের আনাচে কানাচে উকি মেরে কোনো প্রাণের দেখা মিলল না। নিবিড় ভাইয়া ঘরে নেই। কোথায় আছেন তবে উনি? আমার সাথে তো উনার জামাকাপড়ও মাখামাখি সংক্রান্ত ব্যাপারে জুড়ে গিয়েছিল। নিশ্চয় উনি অন্য কোনো ওয়াশরুমে শাওয়ার নিচ্ছেন। তবে কি বের হব আমি? উহুম, তার চেয়ে বরং দুয়েকবার ডেকে পরখ করে নেই। আমি ওয়াশরুম থেকে মাথা বের গলা ঝেড়ে নিলাম। নিত্য আপুর উদ্দেশ্যে হাত ছাড়লাম। নিত্য আপু, নিত্য আপুই। ওপাশে আগের মতোই বেদনায় ভরা নিস্তব্ধতা। আমি আবারও হাত ছাড়লাম। একবার, দুবার, তিনবার। তবু এক্সাম পেপারে স্বাধীন রসগোল্লার মতোই ফলাফল পেলাম ফের। ধুর, শালার কপালটাই ফুটো। মাঝে মাঝে মনে হয় স্বয়ং ব্ল্যাকহোল বোধহয় মহাবিশ্ব ছেড়ে আমার কপালটাতেই বাসা বেঁধেছে। এ কেমন ধারা কপাল আমার! অদৃশ্য ব্ল্যাকহোল যুক্ত কপাল। বুঝলাম আশেপাশে নিবিড় ভাইয়া নেই। থাকলে আমার ডাকে নিত্য আপুর বদলে সাড়া দিতেন নিশ্চয়। আমি কি একবার আলমারিটা খুলে দেখব? পড়ার মতো যদি কিছু খুঁজে পাই। ভাবনা মাফিক গুটি গুটি পায়ে টাওয়েল জড়ানো আমি মেঝেতে পা রাখলাম। বিচক্ষণ চোখে আশেপাশে কোনো প্রাণের উপস্থিতির ভয় করতে করতে আলমারির কাছে গিয়ে দাঁড়ালাম। যাক, এবার কপালটা কিছুটা উপকারে তো এলো। আলমারিতে মেয়েলি পোশাকের ছিটেফোঁটা না থাকলেও বেশ লম্বা মাপের শার্ট পাওয়া গেল। আমি মেয়ে হিসেবে যথেষ্ট লম্বা হলেও আহামরি লম্বা নই। আমার থেকে নিবিড় ভাইয়া কম করে হলেও 4 অথবা 5 ইঞ্চি লম্বা। সেই হিসেবে উনার খাপে খাপে আব্দুল্লার বাপ টাইপ শার্টগুলো আমার ছোটখাটো একটা টপস হয়ে যেতে বাধ্য। আমি আর কোনো কিছু না ভেবেই টাওয়েল খুলে নিবিড় ভাইয়ার অফ হোয়াইট কালার শার্টটা গায়ে জড়িয়ে নিলাম। বেশ ভালোই টপসের কাজ চালিয়ে নেওয়া যাবে দেখে স্বস্তি পেলাম। কিন্তু বিপত্তি বাঁধল প্যান্ট নিয়ে। এই মশাইয়ের আলমারিতে কয়েকটা থাক আছে। উপরের থাকে বেশ কিছু হ্যাঙ্গারে রয়েছে শার্ট, জ্যাকেট।
আরেক থাকে স্যুট। সম্ভবত নিচের থাকটায় রয়েছে প্যান্ট, যা এই মুহূর্তে তালাবদ্ধ। আমি হতাশ হয়ে কপাল চেপে ধরলাম। হঠাৎ পেছনে থেকে কারো সুপরিচিত গলা ভেসে এলো, আর 2 মিনিট ওয়েট করতে পারলে না? শেষমেশ আমার শার্ট পরেই নিজেকে কভার করতে হলো। আমি ফুটবলের সমান চোখ করে উল্টো দিকে ফিরে তাকালাম। দেয়ালে হেলান দিয়ে নির্দ্বিধায় মেলে থাকা স্বচ্ছ চোখ দুটো নজরে পড়তেই আপনা আপনি হাত দুটো চেপে ধরল মুখ। আমি বিদ্যুৎ গতিতে দৌড়ে কোথায় যাব খুঁজে না পেয়ে পর্দার পেছনে গিয়ে লুকলাম। কম্পিত গলায় বলে উঠলাম, আপনি আপনি এখানে কি করছেন? নিবিড় ভাইয়া নিজের জায়গা থেকে নড়লেন না, বেশ স্বাভাবিক গলাতেই জবাব দিলেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই বাড়িতে তোমার অধিকার থাকলেও রুমটা কিন্তু আমাদের দুজনেরই। সো আমি যখন ইচ্ছা তখন আসা যাওয়া করতে পারি। এতে এমন আকাশ থেকে পড়বার কিছুই নেই। তাই বলে আপনি এমন বিশ্রী একটা সিচুয়েশনে চলে আসবেন? আর এসেছেন যখন আমায় দেখে বেরিয়ে যাননি কেন? যাক বাবা, বেরিয়ে যাব কেন? আমার বউ কি পড়ছে না পড়ছে সেদিকে নজর রাখতে হবে তো নাকি? নিবিড় ভাইয়ার গলাটা অনেকটা রসিকময় শোনাল। উনি যে ইচ্ছে করেই আমায় লজ্জায় ফেলতে এমনটা করছেন তা বেশ বুঝতে পারলাম। আমি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম, দেখুন, আমার সাথে মশকরা করবেন না। আপনি কখন এই ঘরে এসেছেন বলুন তো? নিবিড় ভাই নিঃশব্দে হাসলেন। সামান্য ভাববার ভান করে বললেন, আম্মম, খুব বেশি আগে নয়। এই নয় কি 10 মিনিট হতে চলল। আমার আত্মা শুকিয়ে কাঠ হয়ে যাবার উপক্রম। কি বলছেন উনি এসব? আমি চেঞ্জ করেছি তো 7 মিনিট হলো না। তবে কি উনি? না 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 না, কি সব ভাবছি আমি? উনি নিশ্চয় আমায় ভয় দেখানোর জন্য এমনটা বলছেন। আমি পর্দার আড়াল থেকে মাথা বের করে তাকালাম। নিবিড় ভাইয়া যে কখন দরজার পাশ থেকে আমার কাছাকাছি এসে দাঁড়িয়েছেন টেরই পেলাম না। চোখের সামনে আস্ত একখানা পিলার দেখে ভরকে গেলাম আমি। সামান্য পিছুতেই বুঝলাম জানালায় পিঠ ঠেকে গিয়েছে আমার। নিবিড় ভাইয়া আমার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রয়েছেন। সিল্কি চুলগুলো ভেজা, কপাল ঢেকে আছে সেই ভেজা চুলে। হালকা হালকা চাপদারিতেও পানির কণা চিকচিক করছে। মাত্র শাওয়ার নেওয়ায় ফর্সা শরীরটা মাত্রাতিরিক্ত উজ্জ্বল লাগছে। আমি দুচোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলাম। এই মানুষটার থেকে যে করেই হোক দূরে দূরে থাকতে হবে আমার। নিশ্চয় কিছু একটা আছে যা আমায় টানে, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ঘোর লেগে যায়। নিবিড় ভাইয়া আমার এমন বিব্রতকর অবস্থা দেখে যেন বেশ মজা পেলেন। ফিসফিসিয়ে বললেন, এটুকুতেই এই অবস্থা? যখন আমার সাথে একই বাথটাবে শাওয়ার নেবে তখন কি হবে অনন্যা? আচমকাই কেঁপে উঠলাম আমি। শীতে নয়, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল শিহরণে। আমি পর্দাটা শক্ত করে চেপে ধরে নিজেকে যথাসম্ভব কভার করার চেষ্টা চালালাম। তেজটা মিয়ে যাওয়ায় ভেজা গলায় বললাম, দেখুন, আপনি আমার সাথে এভাবে কথা বলবেন না। আমার কেমন কেমন যেন লাগে। নিবিড় ভাইয়া আরও কিছু এগোলেন। উষ্ণ শ্বাস ফেলে স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন, কেমন কেমন লাগে? যা জানি না, কিন্তু অন্যরকম লাগে। আপনি দূরে যান প্লিজ। নিবিড় ভাইয়া হয়তো হাসলেন। ধাপ ফেলে পিছিয়ে গিয়ে বললেন, হয়েছে হয়েছে, আজকের ডোজটা যথেষ্ট হয়েছে। এই ম্যাডাম, চোখ খুলুন। আপনার যা যা লাগে সব হাজির। এগুলো আনতেই লোক পাঠিয়েছিলাম। ড্রেসটা চেঞ্জ করে নিন। আমি দম আটকে চোখ পিটপিট করে তাকালাম। নিবিড় ভাই আমার থেকে বেশ কয়েক হাত দূরে দাঁড়িয়ে। বিছানায় আমার জন্য বেশ কিছু শপিং ব্যাগ রাখা।
আমার জন্য যেহেতু প্রয়োজনীয় ড্রেস নিশ্চয় থাকবে ভেবে শান্তি পেলাম। নিবিড় ভাইয়া হাসলেন। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, চেঞ্জ না করলেও প্রবলেম নেই। আমার মনে হয় শার্টটা আমার থেকে বেশি তোমাকেই মানিয়েছে। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। নিবিড় ভাইয়া দরজা পর্যন্ত পৌঁছেছেন এমন সময় পিছু ডেকে জিজ্ঞেস করলাম, এই শুনুন, সত্যি করে বলুন, আপনি কিছু দেখেননি তো? নিবিড় ভাই থমকালেন, কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে বললেন, উহুম, কিচ্ছু দেখিনি। উনার এই ছোট্ট বাক্যটাই আমার ঠোঁটে চওড়া প্রশান্তির হাসি ফোটাল। আমি উৎসুক দৃষ্টিতে তাকাতেই আবারও বলে উঠলেন উনি, কিন্তু আফসোস, অনেক কিছু দেখে ফেলেছি। রাত তখন প্রায় 10টা। সকলের ডাকাডাকির চক্করে গুটি গুটি পায়ে নিচে নেমে এসেছি আমি। মস্ত বড় বাড়িটাই পিঁপড়ে সমতুল্য লাগছে নিজেকে। মনে হচ্ছে এই বুঝি গুলিয়ে ফেলব সবকিছু। মানুষ বাড়ি থেকে ভুল পথে বেরোলে হারিয়ে যায়, আর আমি কিনা বাড়ির মধ্যেই হারিয়ে যাচ্ছি। ব্যাপারখানা অদ্ভুত হলেও অদ্ভুত ব্যাপারগুলো আমার জীবনের প্রতিটি পর্বেই সুতো দিয়ে গাঁথা। আমি ডাগর ডাগর চোখ করে অবশেষে ডাইনিং রুমে পৌঁছলাম। টেবিলে সাজিয়ে রাখা বাহারি রকমের খাবারের মেলা দেখেই পেটটা মোচড় দিয়ে উঠল হঠাৎ। মনে পড়ল, আজ দুপুর থেকে কিচ্ছুটি খাইনি আমি। পেটে যেটুকু অবশিষ্ট ছিল তার সবটাই উপড়ে ফেলেছি। অথচ এতক্ষণ যাবৎ খিদে নামক শব্দটা যেন আমার ডিকশনারিতেই উপস্থিত ছিল না। এই হঠাৎ বিয়ের একের পর এক চমকে খিদের কথা বেমালুম ভুলতেই বসেছিলাম, আমার পাকস্থলী যে এদিকে খাবারের অভাবে চুপসে গিয়েছে তার খেয়ালই রাখিনি। আমি ঠোঁট উল্টে এদিক ওদিক তাকালাম। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে হতাশ হলাম। এতক্ষণ যাবৎ ডাকাডাকি করছিল সবাই, অথচ আমি যখন নেমে এলাম তখন সবাই হাওয়া। এ কেমন ধারা বিচার! আমার আসার 5 মিনিটের মাথায় হয়তো কোনো এক ঘর থেকে এলেন নিবিড় ভাইয়া। ডাইনিং টেবিলের পাশে আমায় কাকতারুয়ার ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন। জিজ্ঞেস করলেন, এ কি তুমি? ঘর থেকে বের হলে কখন? আর এভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম না। মানুষটার আগমনে পিশাচিনী দেখার মতো চমকে উঠে উল্টোদিকে ফিরে গেলাম। কাপড় চোপড় সব ঠিকঠাক, অথচ তখনকার ইনসিডেন্টের পর থেকে মনে হচ্ছে এই মানুষটা আমার সব দেখতে পারছে। সে আমি কাপড় পরে থাকি বা নাই থাকি। নিবিড় ভাইয়া চেয়ারে বসতে গিয়েও বসলেন না। আমায় চট করে উল্টোদিকে ঘুরে যেতে দেখে ভ্রু কুঁচকালেন। দুধাপ এগিয়ে এসে বললেন, এত লজ্জা পাবার কিছু নেই অনন্যা, কোনো পরপুরুষ তোমার কিছু দেখেনি, এসো খেয়ে নাও। দুপুর থেকে কিছু খাওনি। আমি আর চোখে এক পলক তাকালাম। তখনকার মতো দুষ্টুমিতে ভরা হাসিটা মানুষটার মুখে নেই। হয়তো আমায় স্বাভাবিক রাখার জন্যই আবারও গম্ভীরতা ধারণ করেছেন, কিংবা তখনই হয়তো মজা করেছেন, জানা নেই আমার। আমি চরম অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকালাম। চাপা স্বরে জিজ্ঞেস করলাম, বাকিরা কোথায়? আপনার বাবা, নিত্য আপু? ওরা খেয়ে নিয়েছে। তোমায় অনেকবার ডেকেছিল খাওয়ার জন্য, কিন্তু তুমি নামছিলে না, তাই আমি বলেছিলাম ওদের খেয়ে নিতে। তুমি আমি না হয় পরে আলাদা করে খেয়ে নিলাম। আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। পেটে জ্বলে পুড়ে ছাড়খাড় করে ফেলা খিদে নিয়েও মিথ্যে বলতে হলো আমার। কেন যেন স্বস্তি মিলছে না। মানুষটা আশেপাশে থাকলে অটোমেটিক্যালি শরীরে কাঁপুনি ধরে। মনে হয় মাটি ফাঁক করে পাতালে ঢুকে যাই। নিবিড় ভাইয়া কয়েক সেকেন্ডের মতো নীরব রইলেন। চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে খাবারের প্লেটটা আবারও উল্টে রাখলেন। তারপর ডাইনিং রুম ছেড়ে বের হবার উদ্দেশ্যে হাঁটা ধরলেন বড় বড় ধাপ ফেলে। আমি চমকালাম। শুধু আমিই নই, দুপুর থেকে না খেয়ে রয়েছেন উনিও।
এভাবে না খেয়ে উঠে যাওয়া নিশ্চয় ভালো কোনো প্রভাব ফেলবে না। আমি তড়িঘড়ি করে পিছু ডাকলাম। মা, আপনি কোথায় যাচ্ছেন? খাবেন না? নিবিড় ভাইয়া থমকালেন। সামান্য ঘাড় ঘুরিয়ে বললেন, তুমি খেলে খাও, না খেলে না খাও। আমারও খিদে নেই। বুঝলাম, আমি না খেলে খাবার ছুঁয়েও দেখবেন না উনি। যার দরুন হতাশ গলায় বললাম, দাঁড়ান, যাবেন না। আমি খাচ্ছি। আপনিও খেয়ে নিন, আমি জানি আপনারও খিদে পেয়েছে। নিবিড় ভাইয়া মৃদু হেসে উল্টো দিকে ফিরলেন। মাঝের দুটো চেয়ারের মাঝে একটা চেয়ার টেনে ভ্রু বাঁকালেন। অর্থাৎ ইশারায় বসতে বললেন আমায়। আমিও আর কথা বাড়ালাম না। চুপটি করে বসে পড়লাম। এমনিতেই বাড়াবাড়ি রকমের ঠান্ডায় হাত পা বরফ হয়ে আছে, সেই সাথে পেটের ভুটুর ভাটুর। খিদে পেলে এমন মানসম্মান খেয়ে ফেলার মতো আওয়াজ যে পাকস্থলী কেন করে বুঝি না। নিবিড় ভাইয়াও আমার পাশাপাশি বসলেন। আমার জন্য বরাদ্দ প্লেটটায় পোলাও বেড়ে দিলেন। তরকারির বোলগুলোর দিকে হাত বাড়াতে নিতেই হাত উঠিয়ে বলে উঠলাম আমি, দাঁড়ান দাঁড়ান, আমি কিন্তু গরু খাসি বা সবজি খাই না। নিবিড় ভাইয়া হাসলেন। রোস্টের বোল থেকে একটা রান আমার প্লেটে তুলে দিয়ে বললেন, জানি, তোমার মতো স্টুপিডের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তবে ধীরে ধীরে সবই খাওয়ার অভ্যেস করতে হবে। আজ প্রথম দিন দেখে কিছু বললাম না। আমি ঠোঁট উল্টে চোখ নামিয়ে নিলাম। চাদরের ভেতর থেকে হাতটা বের করতে একেবারেই ইচ্ছে করছে না। শীতকালে আমার খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যাপারগুলোর দায়িত্ব বেশিরভাগ মা জননীই নিয়ে থাকেন। দেখা যায় শুধু আমিই নই, ঠান্ডার সাথে অলসতার জন্য নিজের হাতে খেতে চায় না ভাইয়ারাও। মা জননী তখন বড় একটা প্লেটে খাবার নিয়ে নেন। আমি, অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া তাকে ঘিরে গোল হয়ে বসি। তিনজনকেই মা জননী পরম যত্নে তুলে খাইয়ে দেন। হাস্যকর হলেও আব্বু যখন এমনটা দেখে তখনই ঠোঁট উল্টায়। নিজেরও যে আম্মুর হাতে খাইয়ে নিতে ইচ্ছে করছে তা বলে লজ্জা পাওয়ার অপেক্ষায় না থেকে ডিরেক্ট ধপাস করে আমাদের পাশ বসে পড়েন। আব্বুর এমন আকস্মিক আগমনের সাথে হা করে খাবার অপেক্ষায় প্রহর গুনার দৃশ্য দেখে হেসে লুটোপুটি খাই আমরা। আম্মু প্রথম প্রথম রাগ দেখালেও পরে ঠিকই আব্বুকে খাইয়ে দেয়। এই তো আমার হাসিখুশি পরিবার, যার বিরাট একটা অংশ থেকে বঞ্চিত হয়েছি বলে মনে হচ্ছে এখন আমার। আমি গাল ফুলিয়ে পরিবারের লোকগুলোর কথা ভাবছিলাম, এদিকে নিবিড় ভাইয়া যে কখন থেকে আমায় ডেকে চলেছেন তার খেয়ালই রাখিনি। তৃতীয়বার যখন আমায় ডাকা হলো তখন গিয়ে হুঁশ ফিরল আমার। মুখের সামনে লম্বা, ফর্সা লোমশ হাতটা নজরে পড়তেই আরেক দফা চমকালাম। আমায় চমকাতে দেখে ভ্রু উঁচু করে প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন উনি। বললেন, কোনো ভাবনায় ডুবে আছো? হা করো। মামা নে? বড় বড় চোখ করে প্রশ্ন করলাম আমি। নিবিড় ভাইয়া মৃদু হাসলেন, বললেন, মানে তুমি হা করবে, আর এই খাবারটা তোমার পেটে যাবে। এখন মুখটা হা করো, কুইকলি। আমি খাওয়ার জন্য নয়, বিস্ময় এক করার জন্যই মুখটা হা করেছিলাম। আর নিবিড় ভাইয়া বরাবরই সুযোগের সৎ ব্যবহারকারী। কোনো কিছু না ভেবেই মুখে খাবারের লোকমাটা ঢুকিয়ে দিলে না আমার। আমি না পারছি চাবাতে আর না পারছি ফেলে দিতে। গোলগাল চোখ করে নিজের বিস্ময়ের প্রকাশ করছি স্রেফ। নিবিড় ভাইয়া আমায় খাবার চাবানোর বদলে ধরে রাখতে দেখে কপালে দৃঢ় ভাঁজ ফেললেন। খানিকটা ধমকের সুরেই বললেন, কি হলো? খাচ্ছ না কেন? খাও। আমি ভরকে গিয়ে চাবানোর বদলে সরাসরি গিলে ফেললাম খাবারটুকু। ফলস্বরূপ খাবার গিয়ে বেঁধে গেল গলায়। আমি পানির জন্য ছটফটাতে শুরু করতেই নিবিড় ভাইয়া চটজলদি পানি ভর্তি গ্লাসটা আমার দিকে এগিয়ে দিলেন।
ঢক ঢক করে পানি দিয়ে গলা ভিজিয়ে অবশেষে ক্ষান্ত হলাম আমি। নিবিড় ভাইয়া খানিকটা রেগেই বোধহয় বলে উঠলেন, পাগল হয়ে গেছ? কেউ খাবার না চিবিয়ে গিলে ফেলে নাকি? এক্ষুনি তো বিপদ বাঁধিয়ে ফেলছিলে। আমি শুকনো চোখমুখে দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে মৃদুস্বরে বললাম, আবশ্রী। নিবিড় ভাইয়া হয়তো বুঝলেন অতিমাত্রায় বিস্ময় থেকেই এমন বোকামি করে ফেলেছি, যার দরুন আবারও পোলাওয়ের লোকমা বানাতে বানাতে শীতল গলায় বলে উঠলেন, এত অবাক হওয়ার কিছু হয়নি অনন্যা, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আজ সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্ত হয়ে পড়েছ এমনিতেই। কিন্তু আপনি আমায় খাইয়ে দিচ্ছেন কেন? আমার কি নিজের হাত নেই? হাত আছে, তবে আপাতত সেই হাতের কাজ নেই। মামুনি বলেছিল তুমি ভীষণ অলস, সামান্য নিজ হাতে খাবারটা পর্যন্ত তুলে খেতে চাও না। আর যাই হোক, আমি চাই না আমার বউ নিজের বাড়িটাকে আর 5টা মেয়ের মতো শ্বশুর বাড়ি ভেবে ফর্মালিটি দেখাক। তুমি সেখানে যেমন আদর যত্নে ছিলেও এখানেও ঠিক তেমনই থাকবে। বলা তো যায় না, হয়তোবা তার থেকে বেশিই থাকতে পারো। বিনিময়ে আর কিছু বললাম না আমি। বাধ্যগত সন্তানের ন্যায় উনার মুখে তুলে দেওয়া ছোট্ট ছোট্ট লোকমাগুলো পেটে চালান করে চললাম। আচ্ছা, মানুষটা এমন অদ্ভুত কেন? এই রাগ করে বসেন, আবার এই যত্নে ভরিয়ে তোলেন। উনার বউয়ের জন্য এতটা করবেন বলেই কি ভেবে রেখেছিলেন? আর আমি কিনা ভাবছিলাম আমার সাথে জোরজবরদস্তি করবেন। ছি, ফেরেশতার মতো মানুষটাকে কত আজেবাজে অপবাদই না দিয়েছি, এমনকি চরিত্র নিয়েও আঙুল তুলেছি। উনি কি সেসব মনে ধরে বসে থাকবেন? আচ্ছা, আমার জায়গায় যদি আজ যারা থাকত, তবে কি তাকেও উনি এভাবেই নিজ হাতে খাইয়ে দিতেন? আমি এবার প্রশ্নটা আর চেপে রাখতে পারলাম না। কিউরিওসিটির বশে জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা, আজ আমার জায়গায় যদি যারা থাকত, তবে কি ওকেও এভাবেই নিজ হাতে খাইয়ে দিতেন আপনি? নিবিড় ভাইয়া হঠাৎ করেই থমকে গেলেন। নিষ্প্রাণ চোখে কয়েক সেকেন্ডে আমার প্রশ্নবিদ্ধ মুখটায় তাকিয়ে রইলেন। তারপর লম্বা একটা শ্বাস ফেলে বললেন, প্রশ্নটা আমায় নয়, নিজেকে জিজ্ঞেস করো। আশা করি উত্তর পেয়ে যাবে। আমি আমার কাঙ্ক্ষিত উত্তর না পাওয়ায় গাল ফুলিয়ে রইলাম। উনার গম্ভীর ভাবমূর্তি দেখে এটুকু বুঝলাম, উনাকে দ্বিতীয়বার প্রশ্ন করা মানে শুধুমাত্র শ্রমের অপচয়। নিবিড় ভাইয়া আমায় খাওয়ানোর পাশাপাশি নিজেও খেয়ে নিলেন। খাওয়ার পর্ব শেষ হলে হাত ধুয়ে এসে বললেন, ঘরে এসো। আমি রোবটের মতো উনার পিছু পিছু ঘরে পৌঁছলাম। ঘুমোনো প্রয়োজন, চোখ দুটো ভীষণ জ্বালা করছে আমার। নিবিড় ভাইয়া আমি দুজনেই সপ্তম আসমান থেকে ধপাস করে পড়লাম যখন বিছানাকে বিছানা নয়, ছোটখাটো একটা বাগান রূপে আবিষ্কার করলাম। আমি হতবাক হয়ে নিবিড় ভাইয়ার পানে তাকালাম। উনার এলোমেলো মুখভঙ্গিতে এটুকু স্পষ্ট, উনিও এসব দেখে চমকে গিয়েছেন। আমি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম, এসব কি? নিবিড় ভাইয়া ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবলেন, তারপর চেঁচিয়ে হাঁক ছাড়লেন, রাহিত নিত্য, বাবা, কোথায় তোমরা? উনার বিপরীতে কারো আওয়াজ পাওয়া না গেলেও রাহিত ভাই নিচতলা থেকে এক দৌড়ে উপরে আসতে ভুলল না। এসেই ব্যস্ত গলায় জিজ্ঞেস করল, ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? ডেকোরেশন পছন্দ হয়নি? নিবিড় ভাইয়া সূক্ষ্ম চোখে রাহিত ভাইয়ার পানে তাকালেন। দাঁতে দাঁত চেপে বললেন, ডেকোরেশন পেছনে দিয়ে বের করব তোর। আগে বল, এসব করতে কে বলেছে? রাহিত ভাই বুঝল বর্ষর এক ভুল করে ফেলেছে সে, যার দরুন সন্ধানী চোখে এদিক ওদিক তাকাল। বিপদে বন্ধু যেমন জানালা দিয়ে পালায়, ঠিক তেমনি নিত্য আপু এবং সাদনান সাহেবও পালিয়েছে। রাহিত ভাই মাথা চুলকে কোনোরকমে বলল, ভাই,
বড় স্যার আর তোমার বোনই তো বলল তোমাদের ফুলসজ্জার জন্য খাট সাজাতে। তোকে বলল আর তুই লুকিয়ে লুকিয়ে সাজিয়ে দিলি? আয়, এই খাট আজ তোর মাথায় ভাঙব। রাহিত ভাই লাফ মেরে পিছিয়ে গেল। কাদো কাদো মুখ করে বলল, ভাই, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। নিবিড় ভাই তেড়ে গেলেন। ধমকের সুরে বললেন, তুই আমার সামনে থেকে যাবি নাকি তোর মাথায় খাট ভাঙব? যা বলছি। রাহিত ভাই আর এক মুহূর্ত দাঁড়াল না। তার এখানে অবস্থান করা মানেই নিজের সাজানো গোছানো খাটে নিজের নাদুসনুদুস মাথাটা খণ্ডবিখণ্ড করে ফেলা। যা শুধু রাহিত ভাই কেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না বলে ভাগ মিলখা স্টাইলে দৌড়ে পালালো রাহিত ভাই। আমি এত কিছুর মাঝে স্রেফ বাঁশের মতো দাঁড়িয়ে রইলাম। অন্য ঘরে ঘুমাবো নাকি এই ঘরের বাথরুমে বিছানা পাতব সেই নিয়েই চিন্তার ঝুড়ি মাথায় চড়ালাম। কুয়াশায় ঢাকা শহরটার রাতের অন্ধকারে নিস্তব্ধতা ছেয়ে আছে। অগ্নি বারান্দার রেলিং দাঁড়িয়ে, বুকে তার চাপা দীর্ঘশ্বাস। একটু আগেই বোনকে ফোন করে খবর নিয়েছে, আয়ুটা বেশ আছে, আর থাকারই কথা। নিবিড়ের মতো একজন ম্যাচিউর যোগ্য ছেলেকে স্বামী হিসেবে পেয়েছে যে। আচ্ছা, অগ্নি কি আসলেই নিত্যর যোগ্য নয়? নিত্যকে কি সে ভালো রাখতে পারবে না? অগ্নি একটু গভীরভাবে ভাবতে চেষ্টা করল। নিবিড়ের মতো ইনকাম করা তার সাধ্যে না থাকলেও ইনকাম তো সে কম করে না। নিত্যর চাহিদা কতটুকুই বা হতে পারে? আচ্ছা, ক্যারিয়ারই কি সব? ভালোবাসার কোনো মূল্য নেই? অগ্নি ভেবে দেখল, নিবিড় তাকে কখনোই এ ধরনের কথা বলেনি। বোনের জন্য যোগ্য ছেলে চেয়েছে, কিন্তু ক্যারিয়ারের দিক থেকেই যে অতিমাত্রায় ধনী হতে হবে এমন কোনো কথা উল্লেখ করেনি। অগ্নি ভেবে পায় না, কিচ্ছু ভালো লাগছে না তার। দুদিন আগেই যেখানে পৃথিবীটাকে মস্ত বড় সুখের আবাসস্থল ভেবেছিল, আজ সেই পৃথিবীটাকেই বিষাক্ত লাগছে। বেঁচে থাকার অযোগ্য বলে মনে হচ্ছে। অগ্নির ফোনটা হঠাৎ করেই বেজে উঠল। আননোন নম্বর থেকে কল এসেছে। অগ্নি রং নম্বর ভেবে কলটা রিসিভ করল না। এই মুহূর্তে ফোনটার ওপরও চরম বিরক্ত হয়ে পড়েছে সে। অগ্নি ভাবল একবারের বেশি দুবার কল আসবে না। তবে তার বিরক্তির মাত্রাটা আরও কিছু বাড়িয়ে ফোনটা বেজে উঠল আবারও। অগ্নি কপালে বিরক্তির ভাঁজ ফেলে ফোনের স্ক্রিনে তাকাল। এত রাতে ফোন যখন এসেছে তবে হয়তো জরুরি দরকারেই এসেছে, এমনটা ভেবেই ফোনটা রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে অতিমাত্রায় ব্যস্ত গলা ভেসে এলো, কোথায় আপনি? এক্ষুনি নিচে নেমে আসুন, আমি আপনার বাসার নিচে দাঁড়িয়ে। অগ্নির হঠাৎ করেই মনে হল তার কান নামক অঙ্গ দুটো তার সাথে নিছক ঠাট্টা করছে, যা বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। অগ্নি চুপ করে এসব ভাবছিল, তবে ওপাশের ব্যক্তিটি আজ বড়ই তারা। আবারও সেই নারীকণ্ঠ উঁচু গলায় বলল, কি হল? চুপ করে আছেন কেন? আপনি কি নিচে নামবেন নাকি এই রাতে আমি এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জমে বরফ হব? অগ্নির অচেতন মন নিজেকেই প্রশ্ন করল, আমি কি ঠিক শুনছি? কান উত্তর দিল, হ্যাঁ রে হতভাগা, ঠিকই শুনছিস তুই। এখন দাঁড়িয়ে না থেকে দৌড় লাগা, যা। অগ্নি এক মুহূর্ত দাঁড়াল না। পারলে বোধহয় ছাদ থেকেই লাফ মেরে নিচে চলে যায়, কিন্তু তার তো ডানা নেই। একবার লাফ মারলেই কেল্লা ফতে। অগ্নি যত দ্রুত সম্ভব ছুট লাগিয়ে মেইন গেট খুলে বের হল। বাগানের পূর্ব দিকে গুটিসুটি মেরে একটি ছায়ামানবকে দাঁড়িয়ে থাকতে থমকাল। হাঁপাতে হাঁপাতে প্রশ্ন ছুড়ল, তুমি এই মধ্যরাতে এখানে কেন এসেছ? নিত্য ধাপ ফেলে এগিয়ে এলো। আফসোসের সুরে বলল, কি করব বলুন,
আমার তো কপালে এমন প্রেমিক জুটেছে যে কিনা প্রেমিকার বাড়ির নিচে গিয়ে হুটাহাট চমকে দেওয়া তো দূরে থাক, নম্বরই ব্ল্যাকলিস্টে উঠিয়ে বসে আছে। এখন প্রেমিক যদি এমন উদাসীন হয়, প্রেমিকাকে তো সচল হতে হবেই, তাই না? বিনিময়ে অগ্নি ঠিক কি বলবে বুঝে উঠতে পারল। নিত্যর গায়ে লং কামিজ, তার ওপর পাতলা একটা চাদর। এই গাহিম করা ঠান্ডায় সামান্য এই চাদর ঠিক কতটুকু শীত আটকাতে পারে, এই চিন্তাটাই মাথায় জেঁকে বসল অগ্নির। অগ্নি ঝাঝালো গলায় তবে বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, মশকরা বাদ দাও। গায়ে সোয়েটার নেই কেন? এমন ঠান্ডায় কেউ সোয়েটার ছাড়া বাড়ি থেকে বের হয়? নিত্য তাচ্ছিল্যের হাসি হাসল, বলল, বাব্বা, আমায় নিয়ে মশাইয়ের চিন্তাও আছে দেখছি। তা নম্বর ব্লক করে রেখেছেন কেন? আমি কেমন আছি জানতে ইচ্ছে করে না? অগ্নি মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, জানার চেষ্টা করা উচিত নয়, তুমি ভালো থাকো এই দোয়া করি সব সময়। নিত্যর ইচ্ছে হলো অগ্নির গালে ঠাডিয়ে দুটো চড় মেরে দিতে, তবে তা করা যাবে না। নিত্য অগ্নির এই কথাগুলোকে আর পাত্তা দেবে না ভেবেছে, কান্নাকাটিও করবে না। অগ্নি যতই দূরে সরে যেতে চাক, নিত্য আরও কাছাকাছি এসে পড়বে সবসময়। নিত্য আরও দুধাপ এগিয়ে এলো, দুষ্টুমি ভরা গলায় হেসে বলল, আরে বাহ, আপনাকে জ্যাকেটটা তো দারুণ মানিয়েছে। উফ ফফ, একদম মাখন লাগছে। অগ্নি চোখ বড় বড় করে তাকাল, কাপা কাপা গলায় বলল, মামা নে, কি সব বলছো তুমি? নিত্যর হাসির রেখা চওড়া হল, চাদরটা টেনে টুনে গায়ের সাথে শক্ত করে জড়িয়ে বলল, ঈশ্বস, আমার না ভীষণ ঠান্ডা লাগছে, আপনি কিন্তু ভীষণ হট। আমায় একটু উষ্ণতা দিবেন? অগ্নি এক ধাপ পিছিয়ে আমতা আমতা করে বলল, নিত্য, পাগল হয়ে গেছো তুমি? কি সব বলছো? হ্যাঁ, পাগলই হয়ে গেছি আপনার প্রেমে মিস্টার আয়ান জুবাইর। অগ্নি, দিন না একটু উষ্ণতা, বেশি কিছু তো চাইনি। এ কথা বলেই ধাপ ফেলে অগ্নির কাছাকাছি গিয়ে দাঁড়াল নিত্য। অগ্নিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই শক্ত করে জড়িয়ে ধরল, তার বুকে মুখ গুজে দিয়ে বলে উঠল, আহ, এত নড়াচড়া করছেন কেন? সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন না। অগ্নির হৃদস্পন্দন দ্রুত বেগে ছুটতে করল। নিত্যকে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, নিত্য, কি করছো এসব? ছাড় আমায়। নিত্য ছাড়ল না, বরং আগের থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরল অগ্নিকে। অগ্নির গায়ে জ্যাকেট ছিল, তার ভেতরে ঢিলাঢালা টি শার্ট। জ্যাকেটের চেইন খোলা থাকায় নিত্য অগ্নির টি শার্টের ওপর দিয়েই বুকে গম্ভীরভাবে চুমু খেল। আহ্লাদি গলায় বলল, এই আপনি এত সুস্বাদু কেন বলুন তো? ইচ্ছে তো করছে একদম টুপ করে খেয়ে নেই। অগ্নি ততক্ষণে জমে গিয়েছে, নড়াচড়া করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। তবু তাকে এভাবে হেরে গেলে চলবে না। নিত্যকে বোঝাতে হবে, ওর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। অগ্নি দুর্বল দুহাতে নিত্যকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাল, জোর গলায় বলল, নিত্য, আমায় ছাড়ে দাও, দূরে যাও, এসব ঠিক না। আমি এই সম্পর্কটাকে এগোতে পারব না। নিত্য অগ্নির বুক থেকে মুখ উঠিয়ে তাকাল, কপালে ভাঁজ ফেলে তেজি গলায় বলল, আপনি এত বেশি কথা বলেন কেন? চুপ করে থাকুন তো, না হলে কিন্তু। অগ্নি ভয়ার্ত গলায় বলল, না হলে কি? না হলে আর কি? দেখিয়েই দেই বরং। এ কথা বলার সাথে সাথেই অগ্নির দুপায়ে ভর করে দাঁড়াল নিত্য। চোখের পলকেই অগ্নির ঠোঁটে মিলিয়ে দিল নিজের কোমল ঠোঁট। অগ্নির চোখ খুলে হাতে চলে আসবে এমন অবস্থা। নিত্য যে এমনটা করতে পারে তা কখনো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি সে।
অগ্নি প্রথমে হতবাক হলেও একটা সময় গিয়ে আবেশে চোখ দুটো বন্ধ করে নিল। হয়তো নিজেকে ধরে রাখতে পারল না, অবশেষে হার মেনে জড়িয়ে ধরল নিত্যর কোমর। রুশো ১ নম্বর কাজ সারার জন্য ঘুম থেকে উঠেছিল। পাশে ভাইকে খুঁজে না পেয়ে ঘর ছেড়ে বের হয় সে। সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও যখন অগ্নির দেখা মেলে না, তখন সদর দরজা চাপিয়ে রাখা আবিষ্কার করে রুশো। রুশোর সন্দেহ হয়, এই মধ্যরাতে ভাই বাড়ি থেকে বেরিয়ে ঠিক কোথায় যেতে পারে তা আন্দাজে না থাকায় দরজা খুলে বের হয় সেও। শীতে জ্বরসর হয়ে বাগানের পূর্বে সাইডে যখনই পৌঁছল তখনই চোখ চটগাছ হয়ে যায় রুশোর। রুশো তৎক্ষণাৎ দুহাতে মুখ ঢেকে ফেলল। মিনমিন করে বলল, এতদিন শুধু আমারই ভান্ডা ফুটত, আর এখন ভাই ভাবির এমন লুমান্টিক ভান্ডা ফুটটা গেল। ও মাই আল্লাহ, ये मैंने क्या देख लिया, मेरा तो दोनों आँखें फाटरिक गया। বিয়ে, স্বামী, সংসার এই বিষয়গুলো আমার ডিকশনারিতে ছিল না কোনো কালেই। আমি বরাবরই ছন্নছাড়া স্বভাবের একজন মানুষ। আর ৫টা বিচক্ষণ মানুষের মতো ভেবেচিন্তে ধাপ ফেলা আমার কর্ম নয়। আমি এতটাই অলস যে আমার গভীরভাবে চিন্তা করার জন্য যেটুকু ব্রেইনে চাপ ফেলতে হয় সেটুকু চাপও ফেলতেও মুখ বাঁকাই। অনিশ্চিত ভবিষ্যতের পথে ধেয়ে চলি। আগামীতে কি হবে তা না ভেবে বর্তমান নিয়েই যতটা সম্ভব মেতে থাকি। একটা সময় ছিল যখন লোকে এইম ইন লাইফ বলতে শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়াই বোঝাত। আমিও ছিলাম হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ানো মফিজ। পৃথিবীতে এই দুটো পেশাই স্রেফ রয়েছে ভেবে প্রথম ডাক্তার হতে চাইতাম। তারপর বয়স বেড়ে যখন ৭-এর ঘরে পৌঁছল তখন বুঝলাম হুটহাট পড়ে গিয়ে নিজের রক্ত দেখলেই বেহুশ হতে ধরা আমি আর যাই হোক ডাক্তার হতে পারব না। সেই থেকেই ডিসিশন চেঞ্জ করে ভেবে নেই ইঞ্জিনিয়ার হব। এরপর থেকে যখনই কোনো মুরব্বি আমায় জিজ্ঞেস করত, আয়ানা বুড়িটা কি হতে চায়, তখনই বুক ফুলিয়ে বলতাম আমি ইঞ্জিনিয়ার হতে চাই। অথচ সেই আমি ইঞ্জিনিয়ার হতে যা করার প্রয়োজন তার বিন্দুমাত্রও করিনি। হাস্যকর বিষয়, এখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা না দিয়ে কেমিস্ট্রি নিয়ে পড়ছি। অদ্ভুত হলেও আমার এইম ইন লাইফ কখনোই ফিক্সড ছিল না। বাবার ফোন কিনে দেবার পর থেকেই টুকটাক ছবি তোলার শখ ছিল। গ্যালারি ঘেটে ফেকলে এমন বহু মাস্টারপিস দেখা যাবে। আমি যখন অনুভব করলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব হতে পারব না, তখনই ফটোগ্রাফির প্রতি ঝোঁকটা বেড়ে যায় আমার। সেদিন থেকে আজ পর্যন্ত একই ভান্নাতেই আটকে রয়েছি আমি। লক্ষ্যে পৌঁছতে পরিশ্রম করি না যদিও, তবু এই আমার বর্তমান এইম ইন লাইফ। আমার এই দায়সারা জীবনটা হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করেছে এবং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ইদানিং একটু বেশি। আজকাল আমায় ভেবে ভেবে ধাপ ফেলতে হচ্ছে, ভাবাভাবি সংক্রান্ত বিষয়গুলো মগজে ঢোকাতে হচ্ছে। এই পরিবর্তন এমনি এমনি হয়নি অবশ্য। হয়েছে সাদমান শাহরিয়ার নিবিড় নামক এই মানুষটার জন্য, যাকে আমি প্রথম দেখায় একটা বর্ষর সাদা বিলাই ছাড়া কিছুই ভাবিনি। দিনটি ছিল আমার জীবনের প্রথম ফ্লাইটের দিন। সেই দিন থেকেই আজ পর্যন্ত এই মানুষটার আগমনে আমার জীবনের অধ্যায়গুলোয় ভিন্নতা এসেছে। ইমোশনলেস মানুষের যেই তকমাটা আজীবন বয়ে বেরিয়েছি সেই তকমাটাও দিন দিন উবে যাচ্ছে। এখন আমি সব সময়ের মতো ঠোঁটে হাসি ফুটিয়ে রাখি না। বিশেষ কোনো হাসার প্রসঙ্গ উঠলে তবেই হাসি। কান্না নামক শব্দটা আমার জীবনের পাতায় খুব কম এলেও আজকাল কান্নাগুলো সাক্ষাৎ করতে চায়। এই যেমন অতিরিক্ত খুশি বা অবাক হলে চোখের কোণে পানি জমে, কিংবা অতিরিক্ত রেগে গেলে। কষ্টের জন্য খুব কমই কেঁদেছি আমি। এতদিনে এটুকু বুঝতে পারছি, এই মানুষটার আগমনেই ইমোশনগুলো বদলেছে আমার। এই আজ নাকি আমাদের বাসর রাত।
ফুল দিয়ে সাজিয়ে রাখা বিছানায় স্বামী স্ত্রী একসাথে ঘুমোবে এমনটাই হবার কথা। কিন্তু আমি তা চাই না, আবার নিবিড় ভাইয়া আমার রেখে সোফায় গিয়ে ঘুমোবে এমনটাও হতে দেওয়া যায় না। আমি উনাকে বলেছিলাম, বাসায় তো এতগুলা ঘর, তবে আমি অন্য কোনো ঘরে গিয়ে ঘুমিয়ে গেলেই তো ল্যাঠা চুকে যায়। কিন্তু নিবিড় ভাই রাজি হননি, বলেছেন উনার বাবা যদি এমনটা দেখতে পায় তবে কষ্ট পাবেন। উনার বাবারও নাকি আমার মায়ের মতো হাই প্রেশার। সামান্য জিনিসগুলো নিয়ে ব্যাপক চিন্তা করে শরীরের 12টা বাজাতে ওস্তাদ। যেহেতু আমার মাকে দেখে দেখেই বড় হয়েছি, সেহেতু শ্বশুর মশাইকে একই বিপাকে ফেলতে আমি পারব না। এখন আমার ভাবনা চিন্তাগুলো মাথায় পোকার মতো কুটকুট করে কামড়াচ্ছে। ভাবতে চাইছি না, তবু ভাবতে হচ্ছে। নিবিড় ভাইয়া ঘরের এদিক থেকে ওদিক পায়চারি করছেন, আর আমি বলদের মতো মেঝের দিকে তাকিয়ে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? ঘুমে চোখের 14 অবস্থা। আমি অবশেষে ঘুমে টুপতে টুপতে বলে উঠলাম, শুনুন। নিবিড় ভাইয়া হাঁটা থামালেন, ডান সাইডের ভ্রু উঁচু করে আমার পানে তাকিয়ে বললেন, কি? আপনি বরং খাটে ঘুমন, আমি ওই সোফাটায় ঘুমিয়ে পড়ব। অনেক ঘুম পেয়েছে, শুয়ে পড়ুন তো। নিবিড় ভাইয়ার কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। ধমকের সুরেই বলে উঠলেন উনি, ইম্পসিবল। আমি থাকতে তোমাকে সোফায় কষ্ট করে শুতে হবে না। আর তোমাকে খাটে শুতে বলেছি না আমি? এখনো বসে আছো কেন? শুয়ে পড়। আমি ঘোলাটে চোখে তাকালাম, মিনমিন করে বললাম, কিন্তু আপনি কোথায় ঘুমোবেন? নিবিড় ভাইয়ার সেই একই উত্তর, আমি যেখানেই হোক ঘুমিয়ে পড়ব। তোমার এত চিন্তা করতে হবে না। বুঝলাম আমার কথা শুনবেন না উনি। তবু লাট সাহেবের মেয়ের মতো পুরো বিছানা দখল করে তো ঘুমোনো যায় না। হাজার হোক উনি একজন নামকরা স্টার। উনার মতো একজন সেলিব্রিটি কিনা এত ঘর, এত নরম বিছানা থাকতে সোফায় ঘুমোবেন? তা কি হতে দেওয়া যায়? উহুম, কক্ষনো না। আমি ঠোঁট কামড়ে ধরে মনস্থির করলাম। খাটটা সাইজের দিক থেকে বেশ বড়। দৈর্ঘ্য বরাবর নিশ্চিন্তে 3 জনের জায়গা হয়ে যাবে। তবে মাঝে একটা কোলবালিশ রেখেও তো ঘুমোনো যায়। আমি বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করলাম। এই ফুলে ফুলার্ণ বিছানায় পাশাপাশি ঘুমোতে চরম লেভের অস্বস্তি হলেও তা ব্যতীত কোনো উপায় পেলাম না। আমি হতাশ গলায় জবাব দিলাম, শুনুন, আমি খাটের এই কর্নারে শুয়ে পড়ছি, আপনি ওপাশে শুয়ে পড়ুন। নিবিড় ভাইয়ার হঠাৎ করেই চক্ষু চটগাছ হল। কথাটা হয়তো ভুল শুনেছেন এমনটা ভেবে নিয়ে জিজ্ঞেস করলেন উনি, ওয়েট, কি বললে তুমি? আবার রিপিট করো তো। বলছি যে, আমি এক বিছানাতেই কিন্তু শুতে পারি। মাঝে জায়গা গ্যাপ রাখলেই হয়ে যাবে। আসুন, শুয়ে পড়ুন। আমি কথাটা বলা শেষ করেছি বোধহয় 2 সেকেন্ডও হয়নি, ততক্ষণে এক লাফে বিছানায় এসে শুয়ে পড়া সারা নিবিড় ভাইয়ার। আমি চমকে উঠে বিদ্যুৎ গতিতে ঘটে যাওয়া ব্যাপারটায় মনোযোগ দিলাম। নিবিড় ভাইয়া বিছানায় শুয়ে আয়েশ করে আমার পানে তাকালেন। শীতল গলায় বললেন, এই ছোট্ট একটা কথাটা এতক্ষণ বাদে কেন বললে বউ? ধুর, শুধু শুধু পরিশ্রম করালে। এসো, শুয়ে পড় জলদি। আমি শুকনো ঢোক গিলে বিছানার ওপাশে গিয়ে বসলাম। ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম, আপনি এতটা এক্সাইটেড কেন হচ্ছেন নিবিড় ভাইয়া? আপনার কোনো বদমতলব নেই তো? নিবিড় ভাইয়া এক হাতে ভর রেখে কাঁধ ঘুরে শুলেন। ঠোঁটে চমৎকার এক হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলেন, তুমি যেটাকে বদমতলব বলছো সেটা কিন্তু অন্য মেয়েদের কাছে অতি কামনার বিষয়বস্তু। আমার হঠাৎ করেই কি যেন হলো বুঝলাম না। তবে মেজাজটা অসম্ভব রকম চটে গেল।
অনেকটা ঝাঁজ মেশানো গলাতেই বলে বসলাম, এই আপনি কি বললেন? অন্য মেয়েদের কামনা মানে কি? হ্যাঁ, আপনি আমায় বিয়ে করে অন্য মেয়েদের নিয়ে ভাবছেন? বিনিময়ে ঠোঁটের বাম কোণ প্রসারিত করলেন নিবিড় ভাইয়া। ভ্রু বাঁকা করে দুষ্টুমি মাখা গলায় বললেন, এখন বউ যদি কাছে ঘেঁষতে না দেয়, আদর করতে না দেয়, তবে আমার কি দোষ? আমি তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নিয়ে চোখ নামালাম। শরীরের লোমগুলো আজকাল ঠান্ডায় নয় এই লোকের অস্বস্তিকর কথাগুলোয় দাঁড়িয়ে যায়। ঈশ্বস, এতটা নির্লজ্জ কবে হলেন উনি? নিবিড় ভাইয়া আমায় লজ্জায় মাথা নোয়াতে দেখে মৃদু হাসলেন। উল্টো দিকে ফিরে স্বাভাবিক গলায় বললেন, ডোন্ট ওয়ারি অনন্যা, আমি তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে ততদিন আসব না যতদিন না তুমি নিজে থেকে আমায় ডাকছ। এন্ড আই চ্যালেঞ্জ ইউ, একটা সময় তুমি আমার কাছে আসবে, কষ্ট করে তোমায় আর ডাকতে হবে না আমার। আমি আর চোখে এক পলক তাকালাম। নিবিড় ভাইয়া উল্টো দিকে ফিরে রয়েছেন। মাঝখানে আরেকজন মানুষের থাকার মতো জায়গা হয়ে যাবে সহজেই। আমি ভয় ভয় বিছানায় গা ছেড়ে আরেকটু গুছিয়ে নিলাম গায়ের পোশাক। জিজ্ঞেস করলাম, আর যদি তা না হয় তবে? নিবিড় ভাইয়া চট করেই আমার পানে ফিরে তাকালেন। কোনো বনিতা না করেই বলে দিলেন, আন্দ্রেস মি দেন। বিনিময়ে বিস্ফোরিত চোখে তাকাতেই নিজের বাম চোখটা টিপে দিলেন উনি। তারপর উল্টো দিকে ফিরে টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিলেন এবং সাথে সাথেই পুরো ঘর অন্ধকারের চাদরে ঢেকে গেল। আমার বিধ্বস্ত মন আনমনেই বলে উঠল, ঈশ্বস, মানুষটা ভীষণ অসভ্য। সেন ম্যানশনের থেকে কিছুটা দূরত্ব রেখেই গাড়ি থামানো হল। সোডিয়াম বাল্বের পাশাপাশি গেইটের সাথে লাগানো বাল্বের আলোয় গাড়িটা বেশ সহজেই দৃশ্যমান হবে বিধায় এগোনোটা রিস্কি হয়ে যেত খুব। অগ্নি ফুস করে শ্বাস ফেলল। নিত্যর আশাভরা মুখটার দিকে না তাকিয়েই বলল, সাবধানে যেও। নিত্য ঠোঁট উল্টে একবার ঘড়িতে সময় দেখে নিল। রাত প্রায় 1টার কাছাকাছি। বিছানায় কোল বালিশকে ঢেকে ঢুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছে সে। এখন সেই কোলবালিশের কাছেই ফেরার সময়। নিত্য পলক ফেলে অগ্নির পানে তাকাল। নিত্যর মনে হল অগ্নি ভীষণ কেয়ারলেস হয়ে যাচ্ছে দিন দিন। চুলগুলো আগের তুলনায় বেশ বড় হয়ে গেছে। তবে মজার ব্যাপার হল নিত্যর কাছে অগ্নিকে এই চুলে আরও বেশিই মারাত্মক লাগছে। যেন এই বড় চুলের জন্য অগ্নির সৌন্দর্যটা আরও শতাধিক বৃদ্ধি পেয়েছে। নিত্য মায়াভরা চোখে চেয়ে অগ্নির উদ্দেশ্যে বলল, আপনিও সাবধানে ড্রাইভ করে বাসায় ফিরবেন কিন্তু। অগ্নি পলক ঝাপটে মাথা নোয়াল। নিত্য ঠোঁট কামড়ে ধরে সিট বেল্ট খুলতে খুলতে জিজ্ঞেস করল, আর যা যা বলেছি মনে আছে তো? অগ্নি বুকে চাপা দীর্ঘশ্বাস নিয়ে জবাব দিল, হু, মনে আছে। গ্রেট, দ্যাটস লাইক আ গুড বয়। আসছি তবে। নিজের খেয়াল রাখবেন। আর একটা কথা। অগ্নি উৎসুক দৃষ্টিতে তাকাল নিত্যর পানে এবং প্রায় সাথে সাথেই অগ্নির গালে আলতো করে চুমু খেয়ে ছিটকে সরে এলো নিত্য। অগ্নি স্তব্ধ হয়ে এলোমেলো দৃষ্টিতে তাকাল। ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছে নিত্য। বাহির থেকেই হাত নাড়িয়ে বলল সে, আর কথাটা হচ্ছে, আপনাকে বড় চুলে মারাত্মক হট লাগে এজে সাহেব। খেয়াল রাখবেন, অন্য রমণীরা যেন নজর না দেয়। কথাটা বলেই দুষ্টু হেসে হাঁটা ধরল নিত্য। অগ্নি বোবা হয়ে একদৃষ্টিতে তার যাওয়ার পানেই চেয়ে রইল স্রেফ। ততক্ষণ পলক ফেলল না যতক্ষণ পর্যন্ত নিত্য দৃষ্টি সীমার বাহিরে না চলে যায়। নিত্য যখন গেটম্যানদের ভুলিয়ে ভালিয়ে ভেতরে ঢুকতে নিল তার কয়েক সেকেন্ড পূর্বে ঘাড় ঘুরিয়ে অগ্নির নির্নিমেষ চোখে চেয়ে থাকা ঘোলাটে মুখটার পানে তাকাল। দূর থেকেই মিষ্টি হেসে ডান চোখটা টিপে দিল সে। অগ্নি বুঝল না কখন তার ঠোঁটে প্রশান্তিতে মাখা হাসি ফুটে উঠল।
পলক ফেলে দৃষ্টি নামিয়ে নিল সে। আজকের দিনের আগ পর্যন্ত সে নিজেকে বহু কষ্টে হলেও ধরে রেখেছিল, কিন্তু আজ নিত্য যেই পাগলামিটা করল তা পাগল হতে বাধ্য করেছে তাকেও। অগ্নির পক্ষে আর সম্ভব নয় এই মায়া কাটিয়ে বের হওয়া। সে নিত্যকে নিজের করে নেবে, সে যে করেই হোক। মেয়েটাকে যে কথা দিয়েছে অগ্নি, এই ভালোবাসা থেকে কি দূরে থাকা যায়? অগ্নি নিজ মনে হাসল। স্টিয়ারিং ঘুরিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যেই রওনা হতেই মনে হল বুকটা আজ ভীষণ হালকা লাগছে তার। এতদিন যাবৎ কোনো এক অদৃশ্য পাথর হয়তো সেই বুকে চেপে রাখা ছিল, যা তাকে ক্ষণে ক্ষণে পোড়াত, নিঃশব্দে কাদাত, তিল তিল করে মারত। তবে সে পাথরের ক্ষমতা ভালোবাসার সামনে টিকতে পারেনি। নিত্যর জেদ, নিত্যর উষ্ণ ভালোবাসা সবকিছুকে হার মানিয়েছে আজ। নিবিড়ের ঘুম বরাবরই ভীষণ পাতলা। আশেপাশে কোনো কানে লাগার মতো ক্ষীণ আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় তার। তবে আজকের ব্যাপারটা ভিন্ন। টানা 1.5 ঘন্টা ঘুমোবার পর নিবিড় আবিষ্কার করল অনন্যার ঘুমোনোর ধরন একেবারেই ভালো নয়। শীতের জন্য এমন করছে কিনা জানা নেই, তবু এটুকু স্পষ্ট অনন্যার হাত পা ছোটাছুটির অভ্যেস আছে বেশ। এই নিয়ে পঞ্চবারের মতো নিবিড়ের পায়ের ওপরে পা তুলে দিয়েছে। নিবিড় তার পা সরিয়ে যতই কর্নারের দিকে চেপে আসছে ততই নিজ অবস্থান থেকে নিবিড়ের পানে চেপে আসছে সেও। আর হাত দিয়ে কম করে হলেও 2 বার বুকে ঘুষি মেরেছে। নিবিড়ের ভাবনা, স্বপ্নে নির্ঘাত কোনো ভূতের লুঙ্গি নিয়ে টানাটানি শুরু করেছে মেয়েটা। আবার থেকেই বিড়বিড় করে কিসব যেন বলছেও। নিবিড় কিউরিওসিটির বশে অনন্যার মুখের কাছে কান নিয়ে গেল। ক্ষীণ আওয়াজে শুনতে পেল, শিককুরুন শিককুরুন, সুরেগি। নিবিড়ের ভ্রু যুগল আপনা আপনিই কুঁচকে এল। সর্বনাশ! এ তো ঘুমের ঘোরে কোরিয়ানে গালিগালাজ করছে। নিবিড় কপাল চেপে ধরল হতাশায়। সরে এসে কোনোরকমে শুতে নিতেই নিজের জায়গা থেকে গড়িয়ে নিবিড় বুকে এসে থামল অনন্যা। নিবিড় কয়েক মুহূর্তের জন্য শ্বাস আটকে ধরে রইল। বোঝার চেষ্টা চালালো এসব আসলে কি হচ্ছে তার সাথে। অনন্যা যে ভীষণ বাজেভাবেই স্বপ্নে কাউকে উদাম কেলানি দিচ্ছে তা তো স্পষ্ট। কিন্তু একে এখন সামলাবে কিভাবে সে? নিবিড় কি তবে অনন্যাকে ডেকে ঘুম ভাঙাবে? উহুম, তা হয়তো ঠিক হবে না। দেখা যাবে লজ্জায় সারারাত না ঘুমিয়েই কাটিয়ে দিব মেয়েটা। নিবিড় আর কোনো উপায় না দেখে শেষমেশ হাল ছেড়ে দিয়ে শুয়েই রইল। দেখতে লাগল অনন্যা ঠিক কি করে। অনন্যা বোধহয় এবার শীতে কাবু হয়েই কুকড়ে নিবিড়কে কোলবালিশের মতো শক্ত করে জড়িয়ে ধরল। নিবিড় খুব বেশি চমকালো না এবার, বরং ঠোঁটে স্নিগ্ধ হাসির রেখা ফুটিয়ে তুলল। ব্ল্যাঙ্কেটটা টেনে ভালোমতো অনন্যা ঢেকে দিল। ঘুমন্ত মুখটা দেখার লোভ সামলাতে না পেরে হাত বাড়িয়ে ডিম লাইটটা জ্বালাল। মৃদু আলোয় অনন্যার মুখটা দৃশ্যমান হল অনেকটাই। ঈশ্বর, কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে। ঘুমন্ত অবস্থায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রেখেছ সে। নিবিড়ের ইচ্ছা হল ঠোঁটটায় আলতো করে চুমু খাওয়ার, কিন্তু তা সে করবে না। ভালোবেসে প্রথম চুমুটা অনন্যার থেকেই আদায় করে নেবে সে। নিবিড় অনন্যার কোমল ঠোঁটটায় আলতো করে আঙুল ছোঁয়াল। তাতে স্লাইড করতে করতে মনে হল মেয়েটা অতিমাত্রায় কিউট। ওকে আর 5টা মেয়ের মাঝে রাখা হলে লোকে সুন্দরী হিসেবে না হলেও কিউটনেসের জন্য চট করেই আলাদা করতে পারবে। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল। অনন্যাকে নিজের প্রশস্ত শরীর বিলিয়ে দিয়ে চোখ দুটো বুজে নিল। অনন্যা যখন নিবিড়ের বুকে মুখ গুজে দিল তখন নিবিড়ের মনে হল এই পৃথিবীতে তার মতো সুখী মানুষ আর দুটো নেই। নিবিড় দুচোখ বুজে রেখে আনমনেই বলে উঠল, থ্যাংক ইউ যারা, থ্যাংক ইউ সো মাচ। পূবাকাশে দিনের আলো ফুটেছে সবে, কুয়াশায় ঢাকা চাদরটা কাটতে শুরু করেছে। শিশির ভেজা ঘাসগুলো মুক্তার ন্যায় চমকাতে শুরু করেছে।
সেই সাথে জানালা ভেদ করে চোখে এসে পড়েছে স্নিগ্ধ আলো। রাত্রি চোখ ঘষতে ঘষতে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে যখন আবিষ্কার করল 6টা পার করে প্রায় 7টার ঘরে ঘণ্টার কাঁটা, ঠিক তক্ষুনি লাফিয়ে বিছানা ছেড়ে উঠল। ফ্রেশ হয়ে কোনোরকমে ঝটপট তৈরি হয়ে নিল। বেচারির ফোনে বিন্দুমাত্র ব্যালেন্স ছিল না। কাল বিকাল থেকে টিভির মিডিয়ার এক একটা নিউজ তার কাছে এক একটা যোগজীকরণের অঙ্ক বলে মনে হয়েছে। হাজার চেষ্টা চালিয়ে উত্তর মেলাতে পারেনি। একমাত্র স্বচক্ষে সবটা দেখে অনন্যার সাথে আলোচনার আগ পর্যন্ত কিচ্ছু বুঝে ওঠা সম্ভব নয়। রাত্রি বাড়ি থেকে বের হল যত দ্রুত সম্ভব। বের হওয়ার আগে মোটা সোয়েটারটা গায়ে জড়িয়ে নিল। বলা তো যায় না, অতিমাত্রায় উত্তেজনার ফলস্বরূপ মাঝ রাস্তাতেই আইসক্রিম হয়ে বসে থাকতে হয় কিনা। রাত্রি স্টলের পাশ থেকে হেঁটে যাওয়ার সময় আচমকাই তার মুখ চেপে ধরল কেউ। চেঁচানোর সুযোগ পেল না সে। তার পূর্বেই চিপা গলিটায় টেনে নিয়ে গেল সেই হাতের মালিক। রাত্রি বিস্ফোরিত চোখে তাকাল। আগুন তো তার মুখ ছেড়ে দিতেই বিস্ময় বলে উঠল, আপনি? এই চেঁচিও না, আস্তে কথা বলো, ওরা শুনে ফেলবে। রাত্রি অবাক হল। রুশোর সন্ধানী চোখে এদিক ওদিক তাকানোর ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে নিয়ে জিজ্ঞেস করল, দেখে ফেলবে মানে? কে দেখে ফেলবে? কাদের কথা বলছেন? রুশো মুখে কিছু বলল না। হাতের ইশারায় গলির ওপারের গোডাউনটা দেখিয়ে দিল সে। চলবে।